প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট নম্বর 7 নিয়ে এলাম ভূগোল বিষয়ের। ঠিক আছে, এর আগে আমরা 6টা মডেল সেট করে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই দেখে নিও, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওই একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। একে বলা রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। আচ্ছা, এটা আমরা বাদ রাখছি, ম্যাপের ক্লাসটা আমরা আলাদাভাবে করাবো। 2-এর থেকে আলোচনা করা শুরু করছি। 2-এ বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে প্রশ্ন বলা হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো। এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে অপশান বি, গুটেনবার্গ। তারপরে দেখো 2-এ বলা রয়েছে গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলায় সৃষ্টি হয় তা হলো। কোন শিলা সৃষ্টি হয় বলো তো? অপশান সি করবে, নিঃশিলা সৃষ্টি হয়। 3-এ বলা রয়েছে মেঘে আকাশ ঢেকে গেলে তাকে বাম্পি ক্লাউড বলে, তা হলো। এটা যেটা করবে 3-এরটা সি করবে, এটাও ঠিক আছে, স্ট্র্যাটোকিউমুলাস। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 4-এ বলা রয়েছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়। 4-এর প্রশ্নের উত্তরটা অপশান এ করবে, হ্যারিকেন বলা হয়। 5-এ বলা রয়েছে সিলভা অরণ্য সৃষ্টি হয়েছে যে জলবায়ু, তা হলো। ঠিক আছে, এটা করবে এ, নিরক্ষীয় জলবায়ুতে সৃষ্টি হয়েছে। 6-এ বলা রয়েছে দেখো দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরে জলবায়ু পরিলক্ষিত হয়, সি করবে, কেপটাউনে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7-এ দাগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এটা করবে তোমরা যে 5ই জুন, অপশান বি করবে। 7-এর পর 8-এ দেখো অস্ট্রেলিয়ার যে শহর আর্থ আওয়ার শুরু হয়েছিল তা হলো। 8-এরটার অপশান বি করবে, সিডনি শহরে। 9-এ বলা রয়েছে রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো। তো দেখো এটা বি করবে, ব্রোকেন হিল। তারপর দেখো নেক্সট বলা রয়েছে দেখো 10-এরটা মেলানেশিয়ার অন্তর্গত একটি দ্বীপ হলো। অপশান এ করবে, সালোমন। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। 3-এ দাগে একের প্রশ্ন মহাসাগরে ভূত্বক যে শিলা প্রাধান্য দেখা যায় তা হলো। এই যে প্রশ্নের উত্তরটা দেখো স্ক্রিনে উঠছে, ব্যাসল্ট। 2-এর প্রশ্ন বলা রয়েছে দেখো যে ভূমিকম্পীয় তরঙ্গে কঠিন তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে তা হলো। দেখো যে ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে তা হলো, যেহেতু বলেছে পি তরঙ্গ করবে। 3-এর প্রশ্ন ভারতের নারকোডম হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি। এখানে বলেছে সক্রিয়তা অনুসারে সুপ্ত। 4-এটা দেখো একটি উপপাতালিক শিলার উদাহরণ হলো ডলোরাইট। তারপরে দেখো 5-এ দাগে প্রশ্ন খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো মোহস। 6-এ দাগে দেখো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো রেনগজ। এবার দেখো পরবর্তী 7-এ দাগে প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে পেট্রোলজি। 8-এ দাগে প্রশ্ন দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ড্যাশ সালে, 1984 সালে। 4-এ দাগে দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছি বা অশুদ্ধ লিখতে বলেছি, নির্বাচন করে। 4-এ দাগে দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। আচ্ছা, এখানে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। 4-এ একে বলা হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোত দেখা যায়। অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোত দেখা যায় বলেছে, সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে শুদ্ধ হবে। তারপর দেখো পার্কার হলেন মহিসঞ্চারণ মতবাদের প্রবক্তা, এটা হচ্ছে কী হবে, অশুদ্ধ। তারপরে দেখো নেক্সট ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ, এটা হচ্ছে তোমার করবে শুদ্ধ। তারপরে দেখো নিরপেক্ষ পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়, তো তোমরা এটা যেটা করবে অশুদ্ধ, হয় না। তারপরে দেখো 5-এ দাগে এদিকে বলা রয়েছে বেলে পাথরের প্রবেশতা তুলনামূলক বেশি, এটা হচ্ছে শুদ্ধ করবে। তারপরে দেখো বলা রয়েছে 6-এ দাগে চিনকু হলো একটি শীতল স্থানীয় বায়ু, এটা হচ্ছে অশুদ্ধ করবে। 7-এ দাগে বলা হয়েছে ক্যাটাবেটিক বায়ু ঊর্ধ্বমুখী হয়ে থাকে, এটা তোমরা যেটা করবে 7-এরটা, ঠিক আছে, অশুদ্ধ। তারপরে দেখো কিমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, 8-এর আগের প্রশ্ন, এটা তোমরা করবে শুদ্ধ।
তারপরে দেখো নেক্সট বলা রয়েছে নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তরও দেখো স্ক্রিনে মানে আসছে। 5-এ একে বলা হচ্ছে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম। করবে সুন্দরলাল বহুগুণা। কি করবে? সুন্দরলাল বহুগুণা। 2-এর দাগে প্রশ্ন দেখো কোন জলবায়ু অঞ্চলে পিগমিরা বসবাস করে? উত্তর করবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কি করবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 3-এর দাগে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? 5-এ 3-এর প্রশ্ন আর কি। উত্তর কী করবে? গ্রেট ব্যারিয়ার রিফ। তারপরে দেখো 4-এর প্রশ্ন একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো? উত্তর করবে সৌরশক্তি। এরপরে দেখো প্রশ্নগুলো 6 থেকে বলা আছে টিকা লেখ বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2। এখান থেকে আরম্ভ করে 7-এর দাগের প্রশ্ন, 8-এর দাগের প্রশ্ন, সমস্ত কিছু প্রশ্নগুলো নোটপ্যাডে টাইপ করে তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। ওখানে কি করা রয়েছে? উত্তরটা লেখা রয়েছে দাগ নাম্বার দিয়ে। আমি এখানে বই থেকে প্রশ্নটা বলে দিচ্ছি, শুনে নাও, আর উত্তরটা ওখানে দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে, দেখে নাও। তো দেখো এখানে তোমাদের সঙ্গে আমরা মডেল সেট 7-এর 6-এর 1-এর দাগের প্রশ্নের উত্তরগুলো এখান থেকে আলোচনা করছি। প্রথমেই তোমাদের নির্দেশ ছিল তোমাদের টিকা লিখতে বলেছে। তো দেখো এখানে প্রথম টিকাটা যেটা লিখতে বলেছে শিলামণ্ডল, ঠিক আছে, শিলামণ্ডল সম্পর্কে লিখতে বলছে। এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নাও, আমি আর মুখে কিছু বলছি না, ব্যাখ্যা করে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য তোমাদেরকে দেখে দিচ্ছি, তোমরা পরপর করে দেখে দেখে লিখে নাও। বৈশিষ্ট্যটা লিখবে, গভীরতা বৈশিষ্ট্যের অন্তর্গত, এটা লিখবে। তারপরে দেখো অথবার একটা প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে, বা অ্যাস্থেনোস্ফিয়ার শুধু দেওয়া রয়েছে। অথবা যে দেখো অথবা লিখে মেনশান করে তারপরে উত্তরটা লেখা আরম্ভ হয়েছে এখান থেকে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে এরকমই দাগ নাম্বার, যেটা অথবার প্রশ্ন এরকমই অথবা লিখে মেনশান করে উত্তরটা লেখা রয়েছে। আর একটা কথা বলে দিই, মানুষ মাত্রকে ভুল হয়, আমাদের এটা পুরোটা হাতে লেখা, তো যদি কোথাও বানান ভুল থাকে তোমরা একটু দেখে নেবে, তোমাদের নজরে পড়লেই তোমরা সংশোধন করে নেবে। এছাড়া আমাদের পড়াতে পড়াতে যদি কোথাও মানে চোখে পড়ে, লক্ষ্যে পড়ে, আমরা সংশোধন করে দেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? কিছু মনে করবে না, আগে থেকে আমরা ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত ভুলের জন্য। তো দেখো বৈশিষ্ট্যটা দেবে, আশা করি তোমরা এতক্ষণ দেখেছো। 6-2-এর প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা দেওয়া রয়েছে সুনামি, এই সম্পর্কে লিখতে বলেছে। এখান থেকে দেখো অর্থ দেবে, তার ব্যাখ্যা দেবে, সংজ্ঞা দেবে, তার ব্যাখ্যা দেবে। তারপরে দেখো অথবার প্রশ্ন দেওয়া রয়েছে রিক্টার স্কেল। দেখো এখানে রিক্টার স্কেল দেওয়া রয়েছে, পরপর করে দেওয়া রয়েছে। আবিষ্কারক সম্পর্কেও বলা রয়েছে রিক্টার স্কেলের, ঠিক আছে? যেহেতু এগুলো টিকা লিখতে বলেছে এরকম লিখতে হবে, কোনোটার ক্ষেত্রে পয়েন্ট দিয়ে, কোনোটার ক্ষেত্রে পয়েন্ট ছাড়া উদ্দেশ্য দেবে, ঠিক আছে? পরপর করে তোমরা দেখে দেখে ভিডিওটা স্টপ করে করে লিখবে, ঠিক আছে? তারপর আচ্ছা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আচ্ছা, তারপর দেখো 6-3-এর প্রশ্ন তাপ রূপান্তর। তাপ রূপান্তরটা আমরা বাদ রাখছি, আগের সেটগুলোতে আমরা করে দিয়েছি, বা পরবর্তী আর দুটো সেট রয়েছে ওখানে থাকলে আমরা আলোচনা করে দেবো, নাহলে আগের সেটের ক্লাসগুলো দেখলে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো অথবার প্রশ্নে চলে যাচ্ছি শিলাচক্র। শিলাচক্র সম্পর্কে এই যে অথবা যে দাগ নাম্বারটা দিয়ে দেখো লেখা রয়েছে টিকাটা, ঠিক আছে? তো পরপর লিখো। তারপরে দেখো নেক্সট 2 নম্বরটা লিখো পরিণত হয় অবধি। তারপরে 3 নাম্বার এখান থেকে লিখবে। চলে গিয়েছিলাম একটু, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী, উপরের দিকে তোলা হয়ে গিয়েছিল আর কি। পরপর করে লিখো। 6-4-এর প্রশ্নে যাচ্ছি, বলা রয়েছে দেখো এখানে সম্পৃক্তক বায়ু কাকে বলে। সম্পৃক্তক বায়ু কাকে বলে এখান থেকে তোমাদের লিখতে হবে। তারপরে দেখো অথবার প্রশ্নে চলে যাচ্ছি, সমবর্ষণ রেখা এই সম্পর্কে লিখতে হবে। অথবার প্রশ্ন দেখো, অথবার প্রশ্ন উত্তরটা এখান থেকে লেখা রয়েছে। এরপর আমরা 7-এর দাগে যাব। 7-এর দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে, তার আগে নির্দেশটা দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, ওখানে দেওয়া রয়েছে যে কোনো 4টি, ঠিক আছে? প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 4টি প্রশ্ন 12 নাম্বার। প্রথমের প্রশ্ন সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে উত্তরটা লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 2-এর দাগে 7-2-এর প্রশ্ন এস্কিমোদের জীবনযাত্রা সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো।
সাথে 2 এর প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে, দেখো। বাসস্থান সম্পর্কে লিখবে, প্রকৃতি সম্পর্কে লিখবে, তারপরে দেখো নেক্সট 7-এর 3-এ যাচ্ছি। 7-এর 3-এর প্রশ্ন তোমরা এটা পুরোটা দেখে দেখে লিখবে, ঠিক আছে। 7-এর 3-এ বলা রয়েছে, দেখো, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে চিপকো আন্দোলনের সাপেক্ষে মানুষের ভূমিকা আলোচনা করো। 7-এর 3-এর প্রশ্ন এখান থেকে তোমরা লিখবে। নামকরণ দেবে, তার ব্যাখ্যা দেবে, কারণ দেবে, প্রভাব দেবে। 7-এর 4-এর প্রশ্নে যাব এবারে আমরা। বলা রয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। এখানে দেখো একটু স্পেলিংটা ভুল রয়েছে, এটা হচ্ছে কুফুর হবে, কুফুর, কয়েসুকার ফয়েসুকার র, কিন্তু এখানে আলাদা একটু হয়ে গেছে, তোমরা একটু সংশোধন করে নেবে, ঠিক আছে। কুফুর হবে কয়েসু ফয়েসু র। তারপরে দেখো 7-এর 5-এ যাচ্ছি। 7-এর 5-এর প্রশ্ন আর কি, ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের তুলনামূলক আলোচনা। দেখে নাও, এখান থেকে লিখে দেখানো রয়েছে, এটা আমি আলোচনা করে দিচ্ছি, এটা হাতে লেখা আমার এক ছাত্রের, দেখে নাও। বিষয়, ঠিক আছে, বিষয় করবে, ভূত্বক করবে, কেন্দ্রমণ্ডল করবে। সংজ্ঞা, বিষয়ের ঘরে লিখবে, সবার ওপরে অবস্থিত হালকা কঠিন পদার্থ গঠিত যে স্তর, সেই স্তর পৃথিবীকে শক্ত আবরণে যে স্তর, এখানে লিখবে টি, মানে যে স্তরটি আর কি একসঙ্গে লিখবে, পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বলে। কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে লিখবে মানে এইখানটায় পৃথিবী প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত সর্বাধিক ভারী ও ঘনত্বযুক্ত পদার্থ মিলিত স্তরটিকে কেন্দ্রমণ্ডল বলে। তারপর দেখো নেক্সট গভীরতা। গভীরতাতে যাচ্ছি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 60 কিলোমিটার অবধি এর গভীরতা রয়েছে। তারপরে দেখো এইটা হচ্ছে কার ঘর, কেন্দ্রমণ্ডলের ঘর, সবসময় মনে রাখবে। এর গভীরতা কত, 2900 কিলোমিটার থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 6370 কিলোমিটার। উৎপত্তি, ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হওয়ায় ফলে কার্বন পদার্থ সমৃদ্ধ হয়ে ওই স্তরের সৃষ্টি হয়েছে। উৎপত্তিটা হয়েছে মানে সৃষ্টি হয়েছে। তারপরে দেখো মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সর্বাধিক ঘনত্বযুক্ত পদার্থগুলি কেন্দ্রীয়ভূত হয়ে এই স্তরের সৃষ্টি হয়েছে। 4 দাগে লিখবে বিস্তার, 5 থেকে 60 কিলোমিটার এর বিস্তার, 3471 কিলোমিটার কেন্দ্রমণ্ডলের বিস্তারটা। 5-এর দাগে লিখবে উপাদান, সিলিকা SI, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al। লোহা এর উপাদানটা প্রধান, নিকেল এর উপাদান প্রধান Ni আর Fe, দুটো সংকেত দেওয়া রয়েছে। 7-এর 6-এর প্রশ্নে চলে যাব সরাসরি আমরা। বলা রয়েছে, দেখো, মারে ডার্লিং নদীর গতিপথ আলোচনা করো। আচ্ছা, যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম না ওটা কিন্তু আগে সেট করতে রয়েছে, দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে দেখো লেখা রয়েছে, পরবর্তীতে তুলছি উপরের দিকে, দেখো। তারপরে দেখো নেক্সট আমরা 8-এ দাগে যাব। নির্দেশটা তোমরা তোমাদের বইটিতে লক্ষ্য করো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, 3টি প্রশ্ন 15 নাম্বার। দেখো 8-এর 1-এর প্রশ্ন বলা রয়েছে তোমাদের বইতে, মারে ডার্লিং নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ লেখো। তো এইখানে একটু নির্দেশ দিয়ে দিয়েছি, কি দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 118 নম্বর পেজে পেয়ে যাবে, এছাড়া রায়মার্টিন সহায়িকাতেও পেয়ে যাবে। এছাড়া আমাদের আগের ক্লাসগুলো দেখলে
তোমরা এই প্রশ্নের উত্তরটা জানতে পারবে অবশ্যই। তার জন্য আমাদের আগের ক্লাসগুলো দেখতে হবে, প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পাবে, তোমাদের সমস্ত বিষয়ের মডেল সেট কমপ্লিটের সলিউশনের ক্লাস ওই একটাই প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। 8-এর 2-এর প্রশ্ন দেখো যাচ্ছি, নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য আলোচনা করো। দেখো এখানেও সেম দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের বইয়ের সহায়িকার আর কি 52 নম্বর পাতে পাবে, এছাড়া আগের ক্লাসগুলো দেখলে পেয়ে যাবে। 8-এর 3-এর থেকে আমরা আলোচনা করা আরম্ভ করছি। 8-এর 3-এর নতুন প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। এখানে 1 নাম্বার পয়েন্ট ব্যাখ্যা করা রয়েছে, 2 নাম্বার পয়েন্ট দেখাচ্ছি, দেখো তার ব্যাখ্যাটা, 3 নাম্বার পয়েন্ট ব্যাখ্যাটা দেখাচ্ছি, তারপরে দেখো 4 নাম্বার পয়েন্ট ব্যাখ্যা দেখাচ্ছি, 5 নাম্বার পয়েন্ট দেখো এখানে বলা রয়েছে তার ব্যাখ্যাটা। যেমন যেমন তোমাদেরকে দেখানো হচ্ছে তেমন তেমন তোমরা লিখবে। এবারে আসছি 8-এর 3-এর প্রশ্ন। এখানে দেখো এবারে আসছি আমরা 8-এর 4-এর প্রশ্ন, দাগ নাম্বারটা একটু ভুল হয়ে আছে, সংশোধন করে নেবে। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগের আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর এখান থেকে দেখাচ্ছি। ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি অঞ্চলে ভাগ করা যায়, এখান থেকে যা যা রয়েছে তোমরা দেখে দেখে লিখো, শুধু দাগ নাম্বারটা একটু কারেকশান করে নেবে। 8-এর 4 হবে, ওটা 3 হয়ে আছে। তারপরে দেখো নেক্সট 8-এর 5-এ তথা শেষ প্রশ্ন এই মডেল সেট 7-এর আর কি, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য লিখতে বলেছে। এটাও আমি আমার ওই ছাত্রের খাতা থেকে দেখাচ্ছি। বিষয় তোমরা করবে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। উষ্ণতা 1 নাম্বার পয়েন্ট, গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এটা আমি পড়ে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। ভূমধ্যসাগরীয় জলবায়ুর ঘরের ক্ষেত্রে লিখবে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো বৃষ্টিপাত, দেখো বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর ক্ষেত্রে বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। ঋতু গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ এই 4টি প্রধান ঋতু দেখা যায় মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে। আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর ক্ষেত্রে প্রধানত দেখে নাও, এটা ভূমধ্যসাগরীয় জলবায়ুর ঘর। এখানে কি করবে, ঋতুগুলো কি কি দেখা যায়, প্রধান ঋতু গ্রীষ্ম ও শীত, শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল। এখানে এইটাই ভাষাটার মানেটা একটু বুঝে রাখবে, অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। শুষ্ক কিন্তু গ্রীষ্মকালটা, আর্দ্র কিন্তু শীতকালটা, মনে রাখো। এই জলবায়ু প্রধান বৈশিষ্ট্য আর কি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট, এখানে স্বাভাবিক উদ্ভিদ দেখো কি কি দেখা যায়, প্রধানত পর্ণমোচী অরণ্য দেখা যায়, আর হচ্ছে এখানে কি দেখা যায়, চিরহরিত ও গুল্ম জাতীয় বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায়। এই ছিল টোটাল তোমাদের আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নিও সমস্ত ক্লাসগুলো। পুজোর ছুটি যেমন কাটছে কাটুক, তোমরা বাড়িতে ভালোভাবে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রটা প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। পুজোর ছুটির পরই তোমাদের পরীক্ষা। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট পরবর্তী মডেল সেট 8 নিয়ে।